ওই যে ডাইনিংয়ের সাথে যে রুমটা অ্যাটাচ ছিল সেই রুমটাকে ভেঙে দেয়। ছাদে সবে উঠেছে, ঠিক সেই মুহূর্তেই দেখে ওনাদের যে ছোট মেয়েটা সে ওখান থেকে ঝাঁপ মারল। উনি এবারে শুনে বললেন, ওই বাথরুমের সাইডের লাইটটা আবার প্রবলেম করছে। তো এখানে আমরা একটা জিনিসই বুঝতে পারি না, ছাদের দরজা বন্ধ থাকা অবস্থায় ওখানে গিয়ে পড়লো কী করে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ভুতুরে স্টোরিজ। আমি এখানে তোমাদের দেওয়া সব থেকে ভয়ঙ্কর ক্রিপি যেসব ভুতুরে গল্প আছে সেগুলো পড়ে শোনাই। তোমরা যদি চাও তোমাদের গল্পও এখানে শোনাই, তবে ডিসক্রিপশানে একটা ইমেল আইডি আছে, সেই মেলটাই তোমরা মেল করে আমাকে কিন্তু তোমাদের যে গল্প সেটা আমাকে দিতে পারো, আমি এখানে পড়ে শোনাবো। তো আজকের যে স্টোরিটা আছে, এই স্টোরিটা আমি আর আমার বন্ধু সুস্মিতা, আমাদের দুজনার গল্প। আমাদের লাইফে ফার্স্ট এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হয়তো যদি আমাদের লাইফে না হতো আমরা এইসব জিনিসে হয়তো বিশ্বাসও করতাম না। আর হয়তো এই স্টোরিটা শোনার পর তোমরাও কোথাও না কোথাও সেকেন্ড টাইম ভাববে আমরা যে ভুলটা করেছিলাম। আর এই স্টোরিটা এমন একটা স্টোরি যেখানে হয়তো আমি মরেও যেতে পারতাম। তো বেশি দেরি না করে আজকে স্টোরিটা শুরু করছি। আমরা দুজন তখন কল্যাণীতে পড়ি। তো আমাদের বাড়ি থেকে কল্যাণী বেশ দূরেই, 4 ঘন্টা টাইম লাগে। আর এটার জন্য আমাদেরকে সেই সকালবেলা, মানে সকাল বলতে ভোরবেলা বেরোতে হতো 11টার মধ্যে কলেজে পৌঁছাতে গেলে। আর ফিরতে ফিরতেও কল্যাণী থেকে 5টার সময় আমরা ক্লাস শেষের পরে ট্রেন পেতাম। তো আমাদের বাড়িতে পুরো ফিরতে রাত হয়ে যেত। তো এইভাবে প্রতিদিন চলাতে বুঝতে পারলাম যে না, এত দূরে কলেজ নিয়েছি, বাইরে একটা রুম নিতে হবে। এটা ভেবেই আমরা রুম খুঁজছিলাম। তখন সুস্মিতারই মাসির বাড়ি ছিল মধ্যমগ্রামে, আর সেটা ফাঁকাই পড়ে থাকতো, কারণ ওর মাসিরা অন্য একটা জায়গায় শিফট করেছে। তো এতে ওর মাসি বলল যে আমাদের বাড়িটা ফাঁকা পড়েই আছে, তোরা সেই বাড়ি ভাড়া নিবি, আমাদের বাড়িটাই ইউজ কর। তো এতে আমরাও রাজি হয়ে গেলাম, বাড়ি ভাড়া তো বেঁচে যাবে। আর এটা ভেবেই আমরা ওই বাড়িতে থাকতে শুরু করি। বাড়িটা মধ্যমগ্রামের স্টেশনের কাছেই, 15 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তো সেখানে যে গলিটা দিয়ে ঢুকতে হয় সেটা মানে পুরো পাড়াটাই বিড়াল ভর্তি। আর ওখানে যারা থাকে তারা বিড়াল খুব পছন্দও করে। আর আমার বাড়িতেও বিড়াল আছে, সুস্মিতাও বিড়াল পোষে, তাই আমাদের বেশ ভালোও লাগলো পাড়াটা। তারপর আমরা ঘরে ঢুকলাম। তো বাড়িটা দোতলা বাড়ি, নিচের তালাটায় ওর মাসিরা ভাড়া দিত, কিন্তু লকডাউনের পর থেকে আর বাড়িটায় ভাড়া চলে না, মানে ভাড়াটিয়ারা আসলেও তাড়াতাড়ি চলে যেত। তো নিচে একদম সেপারেট রুম, তারপরে দোতলা দিয়ে ওপরে দরজা আছে, সেখানে তালা মারাই থাকে। তো ওই দরজা খুলে দেখলাম যে একটা বড় ডাইনিং হল, আর ডাইনিং থেকে ঢুকেই দুটো রুম পাশে পাশে। আর তার সামনেই, মানে ডাইনিংয়ের যেখান থেকে আমরা ঢুকলাম তার অপোজিটে ডাইনিংয়ের সামনে দুটো রুম, যেটা হচ্ছে একটা বাথরুম আর একটা রান্নাঘর। আর ডাইনিংটা বেশ বড়। তো দরজা থেকে ঢুকে একটা লাইট আছে, আমরা লাইটটা জ্বালানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, তারপর শেষ পর্যন্ত পেলাম, কারণ অনেক পুরানো বাড়ি, আর প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে ওই বাড়িতে কেউ থাকে না। মাঝে মাঝে ওর মাসি বা মেসো এসে দেখে যায়, আর খুব দরকার ছাড়া এই বাড়িতে তেমন কেউই আসে না। তো আমরা যেহেতু আসবো বলেছিলাম, তাই 1 সপ্তাহ আগে একজনকে দিয়ে একটু ঝুলটুল ঝাড়িয়ে পরিষ্কার করে রেখেছিল। তা আমরা ঢুকে লাইটটাকে জ্বালালাম। ওই দরজার সামনের যে লাইটটা সেটা পুরো ডাইনিংটাকে কভার করতে পারে না, ছোট লাইট। আর তাছাড়াও বাথরুম আর রান্নাঘরের সামনে একটা লাইট আছে, তো দুটো লাইট জ্বাললে পুরো ডাইনিংটা কভার হয়। তো ভেতরের যে লাইটটা, মানে বাথরুম আর রান্নাঘরের সামনে যে লাইটটা, সেই লাইটটা ব্লিঙ্ক করছে। তো আমরা ভাবলাম অনেক পুরানো বাড়ি, তো এটা নর্মাল ব্যাপার, তো আমরা অতটা পাত্তা দিই না। রান্নাঘর বা বাথরুম বা যে দুটো রুম আছে সেগুলোর লাইট একদম ঠিক আছে। তো আমাদের তো দুটো রুমের দরকার নেই, দুটো মেয়েই থাকবো, শুধুমাত্র যে রুমটায় খাট আছে আমরা সেই রুমটাকেই ব্যবহার করতাম, আর আরেকটা রুমকে ওটা বন্ধ রাখতাম। তো প্রথম দিন গিয়ে আমাদের একটু প্রবলেম আছে, আমরা একটু ঘর টর পরিষ্কার করে থাকতে পছন্দ করি, তাই যে রুমটায় আমরা থাকবো বলে সেটা পরিষ্কার করলাম। কিন্তু যে লাইটটা যেটা বাথরুমের সামনে আছে আসলে বহুত ইরিটেটিং করছিল, কারণ বারবার ব্লিঙ্ক করছিল। তাছাড়া রাতের বেলা আমরা ঢুকেছিলাম, রাত বলতে ওই 7টার সময় আমরা ঢুকেছিলাম। তো যে জানলাগুলোও আছে তার অবস্থা খুব একটা ভালো নয়, সব দড়ি দিয়ে বাঁধা আছে, কারণ তেমন তো কেউ আসে না। আর একটা জানলা পুরো বাথরুমের পাশেই যে জানলাটা সেটা খোলা যায়, আর রান্নাঘরের জানলাও খোলা যায়, আর আমাদের রুমের যে জানলাটা আর দরজাটা সেটাই খোলা যায়। আর ওই রুমটা থেকেই বারান্দা আছে, তো ওখানেও একটা দরজা আছে। তো এই কটা জানলা দরজা খোলে, যেটা আমাদের আসলে দরকার সেগুলোই খোলে, তো আমাদের অতটা প্রবলেম হয় না।
তো সেদিন রাতে আমরা ঘরটা পরিষ্কার করি, আর রান্নাঘরেও গ্যাস ছিল। তো আমরা ম্যাগি কিনে নিয়ে গিয়ে খেয়ে নিই। সেদিন রাতে এবার ঘুমিয়ে পড়ি, তো ওই দিনে কোনো প্রবলেম হয় না। তো তারপরের দিন আমরা আমাদের কলেজ যাই। তো সেদিন আমাদের একটু ফিরতে দেরি হয়ে যায়, প্রায় 10টা বেজে যায়, কারণ আমাদের পড়া ছিল। তো আমরা যখন ঘরে ঢুকতে যাব, ডাইনিংয়ের লাইটটা সবে জ্বালিয়েছি, দেখলাম কিছু একটা বাথরুমের দরজার সামনে পড়ে আছে। তো আমরা ভেতরে ঢুকে যখন ভালো করে দেখি, দেখি একটা বিড়াল মরে পড়ে আছে। আর এই বিড়ালটাকে আমরা আগের দিন যখন ঘরে ঢুকছিলাম সেই টাইমে বসে থাকতে দেখেছিলাম। আর আমরা যেহেতু বিড়াল খুব পছন্দ করি, তো এটা দেখে আমাদের বেশ একটু কষ্ট হয়। আর বিড়ালটার দেহটাও প্রায় শক্ত হয়ে এসছে। তো বুঝলাম যে অনেকক্ষণ মরেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, না কোনো দরজা খোলা আছে, না কোনো জানলা খোলা আছে। আমরা সব বন্ধ করে গেছিলাম, মানে কোনো অপশান নেই ওই বিড়ালটা কোথাও থেকে ঢুকবে। আর তার উপরে এটা দোতলা, বাথরুমের যে জানলাটা, মানে ছোট যে জানলা হয় কাঁচ দেওয়া, সেই জানলা। তো ওখান থেকে এই বিড়ালটা ঢুকতে পারবে এটা তো হতে পারে না, আবার দোতলা। তো আমরা একটু ভাবলাম, কিন্তু অতটা মাথা ঘামালাম না, কারণ আমরা বেশ টায়ার্ড ছিলাম। বিড়ালটাকে আর কি করা যাবে, পাশেই একটা ফাঁকা জমি ছিল, মানে গলিতে ঢুকতেই থার্ড বাড়ি হচ্ছে এই বাড়িটা। তো সেকেন্ড যে জায়গাটা, সেকেন্ড প্লটটা ফাঁকা, সেখানে দুটো 4 চাকা দাঁড়িয়ে থাকে। আর ফার্স্ট বাড়িটা, ওটাও লোকজন থাকে। ওদের বাড়ির যে বউটা, সে তো মানে বিড়ালদেরকে খুবই ভালোবাসে। এবার আমাদের কাছে অপশন ওটাই, বিড়ালটাকে একমাত্র ওখানেই আমরা দিয়ে আসতে পারি, ওই ফাঁকা জমিটায়। তো আমরা সেটাই করি, বিড়ালটাকে নিয়ে ওই ফাঁকা জমিটায় একটু মাটি চাপা দিয়ে দিই। তো এটা দেখে ওই পাশের বাড়ির বৌদিটা বলল যে আহারে বিড়ালটা মরে গেল, আহ, কদিন আগে যেন সুস্থ ছিল, এই রিসেন্ট 1 সপ্তাহ হলো হঠাৎ করেই বিড়ালটা অসুস্থ হয়ে গেল, অথচ তার আগে একদম ঠিকঠাক ছিল। তোমার মাসিরা যে লোকটাকে ঘর পরিষ্কার করতে পাঠিয়েছিল, তারা ওই বিড়ালটাকে নাকি তোমাদের ঘরে দেখেছিল। তারপর থেকেই দেখলাম হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, কি জানি কি খেয়েছিল। তো আমরা বললাম হবে হয়তো। তো আমরা অতটা কথা বললাম না। তারপরে ফ্রেশ হলাম, তো ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেল। সেদিন রাতেও কোনো প্রবলেম নেই। এবারে ওই যে লাইটটা, সেই লাইটটা এত পরিমাণে ব্লিঙ্ক করতো যে আমরা জ্বালাতেই পারতাম না। আর বাথরুমের দরজা আমি জেনারেলি খুলতে পছন্দ করি না, মানে যখন বাথরুম ইউজ করলাম আবার বন্ধ করে আসি, এটা আমার অভ্যাস। তো ওই জায়গাটা পুরো অন্ধকার থাকতো, বাথরুমের সামনেটা। তাই আমি কি করলাম, সুস্মিতাকে বললাম যে দেখ, একটা লাইট কেনাই বেটার। তো আমরা এই প্ল্যান করে পরের দিন একটা লাইট কিনে আনবো ভাবি। তারপরের দিন আমার একার কলেজ যাওয়ার ছিল, সুস্মিতার যাওয়ার ছিল না। তো সুস্মিতা বলল ঠিক আছে তুই যা, আমি ঘরে আছি, আর আজকে নয় কিছু রান্না বান্না করে রাখবো। তো আমি রাতের বেলা যখন কলেজ থেকে ফিরছি, তখন ওই 7:45 বাজে, স্টেশনে নেমেছি। সাথে সাথে সুস্মিতা ফোন করলো যে ভাই তাড়াতাড়ি বাড়ি আয়। আমি বললাম কি হয়েছে, কিছু হয়েছে? বলছে না, তুই অত কথা না বলে যত তাড়াতাড়ি পারিস বাড়ি আয়, আমি বাইরে আছি। তো আমি বাড়ি আসি, আর বাড়ি এসে ও যেটা বলল, সেটা আমি ভাবলাম যে এটা কি করে সম্ভব। আমি সেদিন সারাটা দিনই বাড়িতে ছিলাম, তো বাড়ি ছিলাম বলে সেই জন্য একটু রান্না বান্না করছিলাম। এবার আমার ঘাটটাও না প্রচুর ব্যথা করছিল। দিয়ে আমি কি করেছি, ঘাট থেকে একটু মাথাটা ঝুলিয়ে রেখে ফোনটা ঘাঁটছি শুয়ে শুয়ে। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ফোনটা এরকম পাশে রেখে দিয়ে শুয়েছিলাম। আমার না তখন মনে হলো যে বাথরুমের ওখান থেকে, যে ডাইনিংয়ের জায়গাটা দিয়ে, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা যেন হেঁটে চলে গেছে। আমি বাচ্চাটাকে দেখে আমার এতটা পরিমাণে ভয় লেগে গেছিলো, সাথে সাথে ঘর থেকে আমি বেরিয়ে যাই। তো ওকে ফোন করে বলি যে ভাই তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। ও আমাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, তো আমি ওকে আর কিছুই বলিনি। কিছু না বলে আমি শুধু জাস্ট এটাই বললাম যে তুই তাড়াতাড়ি আয়, আমি রাস্তায় আছি। তো এবার আমি বাড়ি আসি, আর ও এই কথাটা বলে, তো নর্মালি আমি একটু হেসেই উড়িয়ে দিই, ধর বাবা বাড়িতে কে আর থাকবে, তুই একা আছিস, ওই ফোনে উল্টোপাল্টা জিনিস দেখিস, সারাক্ষণ ভূত ফুত দেখিস, ওই সবে হয়েছে। অথচ ও ভূতই দেখে না, ভূত দেখি। হ্যাঁ, আমি একদমই ভূত টুত ওসব কিছুই দেখি না, আর ওসব দেখা আমি অতটাও পছন্দ করি না। আমরা ঘরে এলাম, কিন্তু এবার ওই দিন রাতের বেলা আমি যখন ঘুমাই, হঠাৎ করে ও যে কথাটা বলেছিল, সেই সেম জিনিস, একটা বাচ্চা বাথরুমের সামনে আমার দিকে তাকিয়ে আছে, এটা আমি ঘুমের মধ্যে দেখি। আর এটা দেখার পর আমার সাথে সাথে ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে দেখি তখন 2:45 বাজতে যায়। তো এটা দেখে আমি নিজেকে বললাম যে হয়তো বিড়ালটা মারা গেছে, তো এটা থেকেই কোনো কিছু হচ্ছে মনে হচ্ছে আমাদের।
কারণ এটা আমারও একবার বিড়াল মারা গেছিলো, তো আমি ওকে অনেক দিন ভুলতে পারিনি। তো সেটা থেকে হয়তো এরকম কিছু হচ্ছে, তো আমি ওটাকে ইগনোরই করি আর তারপর রাতে ঘুমিয়ে পড়ি। এবার পরের দিন সকালবেলা সুস্মিতাও দেখলাম ওরও মনটা ভালো নেই। ও বলছে একটা কাজ করা হোক, চ বাড়ি থেকে ঘুরে আসি, পরে কলেজে যাব। তো আমরা তারপরে বাড়ি চলে যাই। আর বাড়ি গিয়ে প্রায় 2 সপ্তাহ হয়ে যায় আমরা আর এদিকে আসি না, কারণ তখন কলেজে অতটা প্রয়োজন ছিল না। এরপর 2 সপ্তাহ পর আবার তো কলেজে প্র্যাকটিক্যাল শুরু হয়, তাই এবার ফিরতেই হবে। তো আমরা কলেজে আসি আর আবার ওই বাড়িতে আসি। তবে এখন নর্মাল যেহেতু সব কিছু, তো ওসব কিছু মনে হয় না। তবে এর পর থেকে প্রতিদিন রাতে আমি মাঝে মাঝে কোনো দিন রাতে দেখি যে ওই বাচ্চাটা ডাইনিংয়ে খেলছে, বাচ্চাটা আমার দিকে কখনো তাকিয়ে আছে, আর ওইটা দেখেই আমার ঘুম ভেঙে যেত। এইসব আমি প্রায় দেখছি। এমনকি একদিন দেখলাম যে একটা বড় কেউ মেয়ে যে আমাদের মাথার সামনে দাঁড়িয়ে আছে। তো এটা কন্টিনিউ যেহেতু প্রতিদিন রাতে প্রায় দিন আমি দেখছি, তো এবারে আস্তে আস্তে আমার একটু ভয় লাগতে শুরু করলো, যেটা নর্মালি আমার লাগে না, কিন্তু ওই বাড়িটাই এবার লাগতে শুরু করলো। এবার সুস্মিতা যেহেতু আমাকে এরকম আর কিছু বলেনি, তাই আমিও আর ওকে এটা নিয়ে কিছু বলি না যে ভয় লেগেছে বা কিছু। আমি ইগনোরই করছি যে রাতের বেলা হচ্ছে, ঘুমের মধ্যে আমি ওভার থিঙ্ক করছি, হয়তো সেটার জন্য হতে পারে। তো এটাকে আমি পুরো ইগনোর করছি। সুস্মিতার সাথে আর তেমন কিছু হয় না। তো এবারে আমাদের কলেজে পরীক্ষাও শুরু হয়ে যায়, তারপর পরীক্ষা শেষ হয়। কিন্তু প্রতিদিন রাতে আমি যদি ঘুমাই 2:30 বা 3টের সময় ঘুমটা ভাঙে, আর এই স্বপ্ন দেখে, সেম স্বপ্ন প্রায় দিন দেখছি আমি। এমনকি সন্ধেবেলাও যে হালকা যে ঘুমটা আসে, হয়তো ওই রকমভাবে ঘুমাচ্ছি, কলেজ থেকে ফিরে বেশ ঝিমিয়ে গেছি, সেই টাইমেও ফট করে দেখলাম যে ডাইনিংয়ের ওখানে বা বাথরুমের সামনে। তো এটা দেখে আমার একটু ভয় লাগলো, তো আমি সুস্মিতাকে বললাম, ভাই এখানে যে লাইটটা আছে সেটাই হচ্ছে যত নষ্টের গোড়া, এটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের প্রবলেম ছিল ওখানে চেয়ার ছিল না, তো এটার জন্য আমরা লাইট কিনে এনেও প্রায় 4-5 দিন লাগাতে পারি না। আর কলেজ যাচ্ছি, রাতে ফিরছি, তো হয়ে উঠছে না। তারপর একদিন সন্ধে সন্ধে আমরা বাড়ি ফিরি। তো সেই দিন আমরা সাথে সাথে ওর মাসিকে ফোন করি যে চেয়ার কী করে ব্যবস্থা করব। তো ওর মাসি বলল যে পাশের বাড়ি ওরা আমাদের ভালোই পরিচিত আছে, তুই যা চা একবার ও দিয়ে দেবে। তো আমাদের পাশের যে বাড়িটা, সেই বাড়িটায় গেলাম। তো এবার ওদেরকে বলাতে যে আমাদের একটা চেয়ার দরকার, তো বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। তো বলছে কোথায় লাইট চেঞ্জ করবে তোমরা, তোমরা মেয়েরা পারবে কি, একটা ইলেকট্রিশিয়ান কি বলে দেবো? তো আমরা বললাম না না, ওই বাথরুমের সামনে যে লাইটটা আছে সেটাই তো চেঞ্জ করব, তো ওটা কাছাকাছি আছে, একটা চেয়ার হলেই আমরা করতে পারবো। তাতে উনি এবারে শুনে বললেন, ওই বাথরুমের সাইডের লাইটটা আবার প্রবলেম করছে। তো এটা শুনে তখন তো আমরা কোনো রিয়াক্ট করি না, কিন্তু তারপরে একটু ভাবলাম যে উনি এটা বললেন কেন। তো আমরা টাইম পাই না, তাই চেয়ারটা নিয়ে এসে লাইটটা লাগাই, আবার দিয়ে আসি। তো এবারে এর পরের দিন আমাদের জল শেষ হয়ে যায়, আর ওই দিনে আমরা কলেজ যাইনি, খুব বৃষ্টি হচ্ছিল। তো দুপুরবেলা শেষ হয়েছে, কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, জল সকালবেলা আসে আর রাতের বেলা আসে, সকাল 7টায় আর রাত ওরকম 9টার দিকে আসে। এবার জল শেষ হয়ে গেছে 4টের সময়। এবারে ওর মাসিকে আমরা ফোন করেছি, তাতে বলছে একটা কাজ কর, নিচে যে ভাড়াটিয়ারা যে রুমে থাকতো ওখানে যে বাথরুমটা আছে, ওই বাথরুমে তোরা জল পেয়ে যাবি, ওটা কন্টিনিউ জল আসে। তো আমরা বললাম ঠিক আছে। তো এবার আমাদের যে চাবিটা দিয়েছিল ওই চাবির মধ্যেই নিচের রুমের চাবিটা ছিল। তো আমরা নিচে গেলাম, দরজাটা যেই খুললাম, একটা কি ঠান্ডা, মানে আলাদাই ঠান্ডা ঘরটা হয়ে আছে। আর সামনে থেকে আমরা যে সিঁড়ি দিয়ে উঠি সেখানেও কিন্তু এই অবস্থা নয়, ওই রুমটা খোলাতেই এই অবস্থা হয়। তো আমরা, জল তো দরকার এখন, তো আমরা মানে দুজন ইগনোরই করে, জলটা আমাদের ইম্পর্টেন্ট যেহেতু, সোজা যাই ডাইনিং, একটা বড় ডাইনিং ওরকম ওপরতলার মতো, তারপরে বাথরুম। তো আমরা বাথরুমে যাই জলটা নিয়ে, আর ওই বাথরুমটা না, নিচের যে বাথরুমটা সেটা নর্মাল বাথরুম, কোনো টাইলস ফাইলস লাগানো নেই। তো আমরা জল নিয়ে বেরিয়ে আসি আর দরজাটা আবার বন্ধ করে দিই। তবে আমরা এই প্রথমবারই নিচের রুমটায় ঢুকলাম, এর আগে আমরা ওই রুমটাতে ঢুকিনি। তো আমরা, যা ঠান্ডা ছিল তাতে আমাদের আর ভালো লাগলো না, রুমটা খুব একটা সুবিধার মনে হলো না। তবে দুজন দুজনকে আমরা কিছুই বলি না, জাস্ট আমরা জলটা নিই আর উপরে উঠে যাই। তো প্রথম দিন আমরা লাইটটা যেটা লাগিয়েছিলাম সেটা ঠিক জ্বলেছিল, কিন্তু আজকে আবার জেগে সে লাইট আবার ব্লিঙ্ক করতে শুরু করেছে, নতুন লাইটেরও সেম অবস্থা। তো এটা দেখে আমার নর্মালি প্রতিদিন রাতে যেহেতু ওই জায়গাটা ভয় লাগছিল, এবার আমি সুস্মিতাকে বললাম টাকা যাবে যাক, একটা ইলেকট্রিশিয়ানকে বলা হোক। তো ওর মাসিকে বলে ইলেকট্রিশিয়ান একজন এলো।
এবার সে পুরো লাইন টাইন চেক করে বলছে যে কিছু তো প্রবলেম নেই। আর উনি যখন আসেন সেই টাইমে লাইট ঠিক হয়ে যায়। আমরা বললাম যে এই লাইটটা সবসময় ব্লিঙ্ক করে, আমাদের মানে আমরা যবে থেকে লাগিয়েছি নতুন লাইট, কোনো প্রবলেম নেই, ব্লিঙ্ক করছে। বলছে কোথায় ব্লিঙ্ক করছে, মানে ওনার সামনে কোনো ব্লিঙ্কই হয় না। ভালো করে সব কিছু চেক করলেন কিন্তু কোথাও কোনো প্রবলেম নেই। এবার উনি বলছেন তোমাদের লাইনে তো কোনো প্রবলেম নেই। আমরা বলছি এটা সারাক্ষণ ব্লিঙ্ক করে, কিন্তু ওনাকে তো আমরা প্রুভই দিতে পারলাম না, কারণ ওনার সামনে কোনো ব্লিঙ্কই হয়নি। শেষ পর্যন্ত আমরা এত পরিমাণে বলেছি যে উনি ওখানের লাইন বাদ দিয়ে নিচ থেকে কনফার্ম মানে সব কিছু চেক করে দিয়েছেন যে আদৌ লাইটটা কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু উনি পুরো চেক করে দেখলেন কোনো লাইটের প্রবলেম নেই। এবারে আমরা দুজনে তো মানে ওখানে আর আমাদের দুজনের বলার কোনো ভাষা নেই। তারপর উনি চলে গেলেন। ওই দিন রাতে আর কোনো প্রবলেম হলো না। আমিও কোনো স্বপ্ন টপ্ন ওই দিন রাতে আর দেখিনি। এর পরের দিন আমাদের পরীক্ষা ছিল, মানে লাস্ট পরীক্ষা ছিল। তো লাস্ট পরীক্ষা দিয়ে আসি, এসে এবারে আমরা প্ল্যান করি যে আমাদের গ্র্যাজুয়েশনে যেসব আমাদের যে গ্রুপটা ছিল সেই সব বন্ধুদেরকে আমাদের এখানে ডাকবো, কারণ ওর মধ্যে একজনের জন্মদিন। তো এই প্ল্যান করেই আমরা ওদেরকে ফোন করি যে চলে আয়। আর মধ্যমগ্রামে তো প্রচুর ব্লগ দেখেছি, খাবারের দোকান আছে, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হবে। তো এটা ভেবেই সবাইকে আসতে বলি, আর ওরাও এক কথায় রাজি হয়ে যায়, কারণ মধ্যমগ্রামে ওরা আসেওনি। তো আমরা প্ল্যান করি যে পরশুদিন আমাদের দেখা হচ্ছে, পরীক্ষার পরের দিন আমরা দুজনে থাকি। তো ওই দিনে আমি আবার রাতের বেলা স্বপ্ন দেখলাম যে যে একজন বললাম যে বড় কেউ একজন আমাদের মাথার সামনে দাঁড়িয়ে আছে, সে দেখছি এবার আমার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, মানে আমাদের খাটের একদম শেষে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি ফট করে উঠে গেলাম। ওনার মুখ আমি দেখতে পাইনি, কিন্তু কেউ যে দাঁড়িয়ে আছে, খুব স্পষ্ট একটা মেয়ে, চুড়িদার পরা, সে দাঁড়িয়ে আছে এটা আমি দেখি। এবার মানে আমি এত পরিমাণে ভয় পেয়ে যাই যে সেদিন চিল্লে উঠি। এবারে সুস্মিতা বলছে কিছু প্রবলেম আছে। এবার আমি তো নর্মালি ভয় পাচ্ছি, কিন্তু ওকে বললে আবার দুজন মিলে ভয় পাবো, সেটা ভেবে আমি আর ওকে কিছু বলি না। ও বলে ঠিক আছে ঘুমাটো মা, তোর বাড়ি অনেক দিন যাসনি, প্রবলেম টবলেম হচ্ছে। আমি আর কিছু বললাম না। তো পরের দিন এবার আমাদের বন্ধুরা এলো। তো আমাদের ওখানে একটা অভ্যাস ছিল, আমরা যেদিন বাড়ি থাকতাম সেদিন করে ওখানে একটা মলে যেতাম, আর মলের পাশেই একটা চায়ের দোকান ছিল। তো সেই চায়ের দোকানটায় আমরা প্রায় যখন ছুটি থাকতো সেই টাইমে প্রায় 11টা পর্যন্ত আমরা ওখানেই আড্ডা দিতাম, চা খেতাম, তারপরে দুজনে বাড়ি আসতাম। তো ওদেরকেও আমরা বলেছিলাম চায়ের দোকানের কথা, তো ওরা বললো ঠিক আছে আমরা ফার্স্ট কিন্তু গিয়ে চায়ের দোকানে যাব, তারপরে বাড়ি যাব। তো আমরা বললাম ঠিক আছে আয়। তো ওরা সকালবেলা এলো, সকালবেলা দোকানটা খোলা থাকে না। তো বিকেলবেলার টাইমে বা সন্ধ্যের টাইমে এসে চাটা খাওয়া হবে, তারপরে বিরিয়ানি বা কিছু যদি নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হবে, আর কেকের তো প্ল্যান আছেই। তো সেই দিন প্ল্যান অনুযায়ী আমরা দুপুরবেলা, ওরা সবাই আসে, দুপুরবেলা আমরা নর্মালি বাড়িতে খাই, তারপর সন্ধ্যাবেলায় প্ল্যান হয় বেরোনোর। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা খেতে যাব, যেসব ব্লগারদের যেসব রেস্টুরেন্টগুলো দেখেছিলাম সেই সব রেস্টুরেন্টে, ডি বা পি বা আরও যারা আছে তাদের রেস্টুরেন্টে খেতে যাব, এই প্ল্যান ছিল। এবার আমরা তো মানে এত পরিমাণে আড্ডায় ব্যস্ত ছিলাম যে সেটা আর টাইম হলো না। তো আমরা প্ল্যান করি যে বিরিয়ানি প্যাক করে বাড়ি নিয়ে চলে যাব, এটাই বেস্ট হবে। তো সেই অনুযায়ী সব কিছু করে আমাদের কেক ফেক লুকিয়ে এনে মোটামুটি আমরা 11টার মধ্যে বাড়িতে ঢুকি। তারপর রাতের বেলা সেলিব্রেশন হয়। সেলিব্রেট করে এবারে আমাদের প্ল্যান ছিল যে পরের দিন আর বাড়ি যাব না, পরের দিন এখানেই থাকবো, তারপরের দিন আমরা বাড়ি চলে যাব। আমার বন্ধু বান্ধবরা এসেছিলো হচ্ছে, আমরা দুজন তো ওই রুমে থাকতাম, আরও 3টে ছেলে এসেছিলো। তো 3জনের মধ্যে যার জন্মদিন, ও সব জায়গায় আবার খেতে পছন্দ করে না, এরকম একটা ব্যাপার। তাই আমরা প্ল্যান করলাম যে বাড়ি নিয়ে যাব। তো সেই অনুযায়ী আমরা খাবার বাড়ি নিয়ে গেলাম। 3টে বিরিয়ানি আনি, আর আমি আর আরেকটা বন্ধু, আরেকটা ছেলে, আমরা পনির খাবো ভাবলাম। তো সেই অনুযায়ী আমরা নিয়ে এলাম। এবারে রাতের বেলা খেয়ে সেলিব্রেট খেয়েছি। এবারে এত মানে আড্ডা মারছিলাম, তো আমরা ভাবলাম দূর, এই বিরিয়ানির প্যাকেট আর বাইরে ফেলে কি করব। তো বিরিয়ানির যে হাড়টারগুলো ছিল সেগুলো ওই প্যাকেটের মধ্যেই ছিল, আমরা ডাইনিংয়েই রেখে দিই, যে পরের দিন সকালবেলা হলে আমরা ওখান থেকে ফেলে দেবো। তো এই প্ল্যান অনুযায়ী আমরা ওখানে রাখি, আর তারপর রাতের বেলা সবাই আড্ডা মারতে মারতে তারপর রাত ওই 1টা 1:30টার দিকে আমরা সব শুতে চলে যাই। আমার আবার সেই সেম স্বপ্ন, কিন্তু এবারে আমি ওদের দুজনকে, মানে ওই মহিলা যে ছিল, যে আমার পায়ের ধারে দাঁড়িয়েছিল, সেই মহিলাকে আর বাচ্চাটাকে আমি একসাথে দেখি। আর তারা দুজনেই এবারে ওই বাথরুমের সামনে থেকে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আবার আমার ঘুম ভাঙে। তো পরের দিন সকালবেলা হয়। এবারে সুস্মিতা উঠে আমাকে জিজ্ঞেস করছে, ভাই তুই কি বিরিয়ানির হাড়গুলোকে ফেলে দিয়েছিলি? আমি বলছি না, আমি কেন, আমি চিকেনই খাইনি, তো আমি কেন ফেলতে যাবো।
তো বলছে একটু দেখবি আয়। এবার গিয়ে দেখছি যে বিরিয়ানির প্যাকেটের মধ্যে, মানে যে প্যাকেটে আমরা বিরিয়ানি এনেছিলাম সেই প্যাকেটের মধ্যেই দুটো বাটি রাখা ছিল, তার মধ্যেই ওগুলো হাড়গুলো ফেলা ছিল। তো দেখছি যে হাড়গুলো তো কিছু নেই, আর যে প্যাকেটে যে ভাতগুলো ছিল সেগুলো একটু চারদিকে ছড়িয়ে পড়ে আছে। আর যে জায়গাটা বিরিয়ানির প্যাকেটটা রাখা ছিল একদম ঠিক যে জায়গাটায় আমি দেখেছিলাম ওই মহিলা আর বাচ্চাটাকে দাঁড়িয়ে আছে, ঠিক সেই জায়গা। তো ওইটা দেখার পর আমার ফট করে মাথায় এলো ওটা। তো আমি বললাম, ভাই তোরা কবে বাড়ি যাবি বলতো? তো এবার আমার মোটামুটি ভয় লাগতে শুরু করে। এবারে ওরা বলছে কালকেই যাওয়া হবে, কালকে একটু কলকাতায় ঘোরা হবে আর তারপর যাওয়া হবে। আর এটা যে আমার সাথে হচ্ছে আমি ওদের কাউকেই বলি না, কারণ আম, ফাঁকা বাড়ি, হতেই পারে কিছু, আর আমি নর্মালি একটু ভয় পাই। তো আমি ভীতু বলে আমি ভাবি যে এসব ফালতু, আমার মনের ভুল। কিন্তু কন্টিনিউ যে মনের ভুলটা সত্যি হয়ে যেতে পারে এটা আমি আশাও করিনি। ওই দিন রাতের বেলা আমরা আবার ঘুরতে যাই, বেরোই, ঘুরে টুরে আড্ডা ফাড্ডা দিয়ে আস্তে আস্তে ওরম 11টা বেজে যায়। মানে আমাদের লাকি এত খারাপ যে এবারেও আমরা বিরিয়ানি কিনে বাড়ি আসি। তো এই আজকে আমি ওদেরকে বলি যে ভাই বিরিয়ানি খা আর যাই খা, প্যাকেটটাকে কিন্তু বাইরে ফেলতে হবে। এবারে প্রবলেমটা হচ্ছে ওখানে প্রতিদিন ওই নোংরা নিতে আসতো, নোংরা এদিক ওদিক ফেলা যেত না, ওই পাড়াটায় ওরা ফেলতেও দিত না, বকাবকি করতো। তো আমাদেরকে যদি নোংরাটা ফেলতে হয় তবে ওই প্লাস্টিকে করে রাখতে হতো, আর পরের দিন সকালবেলা আমাদেরকে ফেলতে হতো। তো আমরা বুঝলাম যে আজকেও রাতে এই বিরিয়ানি হাড় রাখতে হবে। আমি ওদেরকে বারবার বললাম যে ভাই বিরিয়ানির হাড় ফাড় রাখিস না, তোরা এটাকে ফেলে দে। তো এবারে সুস্মিতাও বলছে যে হ্যাঁ এইসব তুই তুই একটু বেশি ভাবছিস, কিচ্ছু হবে না, ও বিড়াল ফিড়াল হয়তো কেউ খেয়ে গেছে, কারণ কাল আগের দিন রাতের বেলা জানলাটা খোলা ছিল, তো বিড়াল টিড়াল আসে এখানে, তুই অত ভাবিস না, এটাই হতে পারে, বিড়াল খেয়ে গেছে। তা আমি বলছি বিড়াল খেয়ে যাবে, এবার বিড়াল, আমার বাড়িতেও বিড়াল আছে, বিড়াল অত পরিমাণে হাড়টাকে পুরোটা হাড় খেতে পারে না, যদি খুব গুঁড়ো করে রাখা হয় হাড়টা তবেই ও পুরো পরিষ্কার করে খাবে। কিন্তু ওইখানে হাড় খাওয়াটা যেন পুরো পরিষ্কার, মানে হাড়ের কোনো চিহ্নই নেই। তা আমি সুস্মিতাকে বললাম, দেখ ভাই যা পারে হয়ে যাক, এই প্লাস্টিকটাকে অন্তত মানে এমন কোথাও রাখার ব্যবস্থা কর যে এখানে না থাকে। সুস্মিতা বলছে দেখ কিছু হবে না, তুই চুপ কর, ঘুমাতো। তো এবার ওরা আমাকে মানে পাত্তাই দিল না। আমি তো এদিকে ভয়ে, আমার ভয় লাগছে কিন্তু ওদের তো লাগছে না, তাই ওরা কোনো গুরুত্ব দিল না। তো এবারে রাতের বেলা যে সবাই আড্ডা মেরে ওরকম 1টা বাজে, তখন সবাই শুতে গেল। তখন আমরা সবাই যে যার মতো মোটামুটি রুমে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার না তখন ঠিক এরকম 2:45 বাজে। তখন আমার না মনে হচ্ছে কেউ আমাকে যেন ডাকছে, মানে আমার নাম ধরেই ডাকছে। তো আমি ভাবলাম এত রাতে আমাকে কে ডাকবে, আমি ভাবছি হয়তো পাশের ঘর থেকে ওরাই হয়তো বাথরুমে মারছে। তো আমি অত আর পাত্তা পাত্তা দিইনি, পাত্তা না দিয়ে আমি আমার মতো আবার ঘুমানোর চেষ্টা করি। তারপরে দেখছি যে আবার আমার নাম ধরে না কে একবার যেন ডাকলো। তারপরে আমি আঁকিকেও আর কিছু বলিনি, দেখছি ও ঘুমাচ্ছে বলে আমি ওর মতো ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যাই। গিয়ে দেখি ওদের ঘরে দরজাটা খোলা আছে। তো আমি ওদের ঘরে গিয়ে ঢুকতেই দেখি না যেই বন্ধুটার বার্থডে ছিল ওকে ওখানে আর খুঁজে পাইনি। তো আমি ভাবলাম ও কোথায় আর যাবে, ও যে ধরনের ভীতু ছেলে ও তো একা যাওয়ার কোথাও নামও নেবে না। মানে ও সামান্য নর্মালি বাথরুমে যেতে গেলে ও আমাদের কাউকে নিয়ে যায়, তো ও এত রাতে কোথায় যাবে। ওরা যেখানে শুয়েছিল ওই জায়গাটাতে দেখি না ওর ফোন পড়ে আছে, ওর জামা টামা সব কিছু ওখানে পড়ে আছে, শুধু একমাত্র ওই নেই। আর ও এমন ধরনের একটা ছেলে, ও কোথাও যদি যায় বাইরে তো ওর নিজের জামা কাপড়, ব্যাগ, ফোন এগুলো নিতে কখনো ভোলেই না। তো আমি ওদের দুজনকে ডাকি, ডেকে তারপরে আখিকেও ডাকি, ডেকে বলি যে ভাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওই দিন রাতে সুস্মিতা ডাকার আগেই আমি ওইটুকুনি ঘুমের মধ্যেই আমি স্বপ্ন দেখি যে আমি ওই বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, আর ওপর থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর মানে ও যখন আমাকে ডাকতে আসে আমি তখন দেখছি, মানে আমি ঘুমের মধ্যে তখন। এবার ও ডাকে, আমার তো ওখানেই ঘুম ভেঙে যায়। তো এবার ও নেই শুনে মানে আমি একটু হয়ে গেলাম। তো আমরা একটা কাজ করলাম যে একটা কাজ কর, দুটো ছেলেকে নিচে পাঠিয়ে দিলাম, আর আমরা দুটো মেয়ে ঠিক করলাম যে ছাদের দিকে চ। এবার ছাদের যে গেটটা, সেই গেটটার টিন দেওয়া ছিল, কিন্তু 4-5 বছরে ঝড় ফড় হয়ে যে টিনটা ছিল সেটা গ্রিল থেকে ছাড়িয়ে গেছে। আর তার আগে আমরা একদিন জল শেষ হয়ে গেছিলো, তার জন্য ওর মাসিকে আমরা ছাদের চাবিটা চেয়েছিলাম, কিন্তু ওর মাসি বললো যে আমরা তো চাবিটা নিয়ে এসেছিলাম, কিন্তু চাবিটা কোথায় এখন জানি না, হারিয়ে গেছে। তো ছাদ আমরা কোনোদিনই খুলিনি।
এবারে আমরা ভাবলাম ছাদের তো এমনিতেই তালা নেই, ছাদে আমরা বেকারই যাচ্ছি, তাও আমরা ভাবলাম যে ও যদি ছাদের দিকে গিয়ে বসে থাকে বা কিছু হয়, যদি একবার ছাদে যাওয়া উচিত। তো আমরা যখন ছাদে যাই, এবারে দেখলাম গ্রিলের ওই অবস্থা। আর ছাদে যখন লাইট মেরে দেখছি, এবার ফোনের লাইট খুব তো জ্যোতি নেই, তো যতটা যাচ্ছে মনে হচ্ছে ছাদের মাঝখানে কিছু একটা আছে। ভালো করে যখন আমরা লাইটটা মেরে দেখলাম যে ছাদের মাঝখানে আমাদের যে বন্ধু, যার জন্মদিন ছিল, সে পড়ে আছে অজ্ঞান হয়ে। তারপর ওদের দুজনকে ডাকলাম, তালাটা ভাঙার ব্যবস্থা করলাম, ভেঙে তারপরে ওর কাছে গেলাম, দেখলাম ও পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে আর বহুত ঘামছে। কিন্তু এখানে আমরা একটা জিনিসই বুঝতে পারি না, ছাদের দরজা বন্ধ থাকা অবস্থায় ওখানে গিয়ে পড়লো কি করে। আর ও তো অজ্ঞান ছিল, তাই আমরা ওকে নিচে নিয়ে আসি। ও যখন জ্ঞানটা ফিরলো, ও তখন আমাকে দেখে মানে কন্টিনিউ বলছে, ভাই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তোর লাগেনি তো? আমি বলছি আমার কি হবে? বলছে ভাই আমি যেটা দেখেছি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আর ওটা দেখার পর আমি সেই শকটা নিতে পারিনি। আমি বললাম, কি হয়েছে? আর এবারে ও যেটা বলল সেটা জাস্ট, আমি হয়তো কোথাও একটা ম্যাচ করতে পারছিলাম যে এই বাড়িটায় কিছু একটা প্রবলেম আছে। তো ও বলে যে আমি নাকি ওকে ডেকেছিলাম ঘুম থেকে, ডেকে বললাম যে ভাই চ ছাদে যাব। ও সেটা বলছে যে হ্যাঁ ছাদে যাবি, তো চল। ও আবার বলেছে যে ছাদে এই রাতে কে যাবে, এরা ঘুমাচ্ছে, এরা উঠুক একসাথে নয় যাব। আমি বলছি না, ছাদে এখন চ, ছাদে একটা হেভি দারুণ গাছ আছে। আর ও হচ্ছে খুব গাছপ্রেমী, মানে গাছ বা ঘর গুছিয়ে রাখতে ও খুব পছন্দ করে, ও ওরকম ছেলে। তো আমি নাকি ওকে ওটা বলেছি, বলে ওকে ছাদের দিকে নিয়ে গেছি। আর তখন নাকি ছাদটা খোলা ছিল, অথচ আমরা কিন্তু তালাটা ভেঙেছিলাম, ছাদ কোনো মতেই খোলা ছিল না। তো কি করে ও ওই অবস্থাতেই ছাদের মাঝখানে গেল, আমরা কেউই লিঙ্ক মেলাতে পারছিলাম না। আর তারপরে ছাদে গিয়ে আমি ওর সামনে সামনে যাচ্ছিলাম, যখনই ছাদে গেলাম আমি নাকি সোজা পাঁচিলের ওপর উঠলাম আর পাঁচিল থেকে ঝাঁপ মারলাম। ও এটা দেখেছে, দেখার পর ও ওখানেই অজ্ঞান হয়ে গেছে। ও যখন এটা বলল তখন আমাদের মানে আমি তো ডটগুলো এবার লিঙ্ক করতে পারছি যে আমার একার সাথেই এসব হচ্ছে না, আমি হয়তো বেশি দিন যদি এই বাড়িতে থাকি আমার সাথেই কিছু হয়ে যাবে। তখন এইসব করতে করতে অলরেডি 4টে 4:30 বাজতে যায়। এবারে সুস্মিতা সাথে সাথে ওর মাসিকে ফোন করলো। মাসি যেহেতু 4টের সময় ঘুম থেকে উঠে যায়, তো দিয়ে আমি ওকে কল করি, ওকে আমি সব কিছু বলি, জানিস তো এগুলো এগুলো হয়েছে। তখন ও আমাকে এটাই বলে যে তোরা দেরি করিস না, তোদের জিনিসপত্র গুছিয়ে আর বাড়িতে তালা টালা মেরে তোরা চলে আয় এখানে। ওর বাড়িতেই তখন ডাকে ওকে। আমি তখন জিজ্ঞাসা করি যে এই বাড়িতে কি কোনো প্রবলেম আছে। তখন ও আমাকে একটাই কথা বলে যে ঠিক আছে এখানে আয়, তারপরে সব কিছু বলবো। আর হ্যাঁ, আমাদেরকে মানে বলতেই চাইলো না যে কি প্রবলেম আছে। মানে ও মাসি বলল যে যত তাড়াতাড়ি সম্ভব তোরা ব্যাগ ট্যাগ যা আছে, মানে তোদের যা জিনিস আছে, একটাও কোনো যেন জিনিস ওই বাড়িতে না পড়ে, সব যা আছে সব ভালো করে গুছিয়ে তোরা বেরিয়ে আয়। আর দুপুরের মধ্যেই বেরোবি, সন্ধে করবি না। তো আমারও তো যেহেতু অলরেডি ভয় লাগছে, আমি কিছু সেন্স করতে পারছি, মানে আমার অলরেডি মনে হচ্ছে কিছু হতে চলেছে। ওর মাসি যেহেতু বললো, আমরা আর একদম দেরি করলাম না, সব জিনিস যা ছিল সব নিয়ে আমরা ওর মাসির বাড়ি চলে যাই, কারণ বাড়ি যেতে গেলে ওর মাসির বাড়ি আগে পড়ে। তো আমরা ওর মাসির বাড়িতে সাথে সাথে সবাই মিলে চলে গেলাম। এবারে ওরা তো বলেছিল যে বেকার এখানে থেকে কি হবে, মাসির বাড়ি না গিয়ে চ বাড়ি চ, পরে নয় আসবি। কিন্তু ওর মাসি যেভাবে বললো আমার খুব একটা সুবিধার মনে হলো না, তাই আমি বললাম যে না, একবার ওর মাসির বাড়ি যাওয়া হোক, তারপরে বাড়ি যাওয়া হবে। তো ঘোরার প্ল্যান ট্যান সব ক্যান্সেল করে আমরা ওর মাসির বাড়ি গেলাম। এবার ওর মাসি যেটা আমাদেরকে করলো সেটা, মানে এটা আমার সাথে হয়েছে, এটা যদি হয়তো আমার সাথে না হতো আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে এরকমও কিছু হয়। ওই বাড়িটা নাকি ওরা বানায়নি, ওই বাড়িটার নিচের তালা যেটা ছিল সেটা ওরা কিনেছিল, আর তারপরে ওরা দোতলাটা বানায়। আর নিচের তালা যেটা যখন কেনে ওরা, মানে যখন বাড়িটা দেখতে গেছিলো, তখন দেখে যে একটা ডাইনিং আছে, দুটো রুম আছে, আর একটা রান্নাঘর, একটা বাথরুম। কিন্তু যেদিন ওরা কিনে নেয় তার আগের দিন মালিক ওই যে ডাইনিংয়ের সাথে যে রুমটা অ্যাটাচ ছিল সেই রুমটাকে ভেঙে দেয়, আর পুরো ডাইনিংটাকে একটা হল রুমের মতো করে দেয়, রান্নাঘর বাথরুম আর একটা রুম। ও
ওর মাসি নর্মালি জিজ্ঞেস করে যে এরকম কি করে হলো, আপনাদের তো দুটো রুম ছিল। তো মালিক বলে না না, ওই রুমটা অনেকটা পুরানো ছিল আর দেয়ালটাও খুব একটা ভালো ছিল না, আর আপনাদের তো ডাইনিংটা অনেকটা বড় হয়ে গেল, আপনাদেরই সুবিধা, একটা বাচ্চা আছে আপনাদের যেহেতু খেলতে পারবে। এই বলে পুরো কথাটা ইগনোর করে দেয় যে কেন ওরা ভাঙলো। তারপরে বাড়িটা কেনা হয়ে যায়, এরাও বাড়িতে শিফট করে। তবে বাড়িতে শিফট করার আগে অলরেডি দোতলার কাজ ওর মাসিটা চালু করে দিয়েছিল। দোতলা করার পর দোতলায় শিফট করে যায় আর নিচের তলা ভাড়া দিয়ে দেয়। এবার নিচের তলায় যে কটা ভাড়াটিয়া আসতো কেউই টিকতো না, মানে সবাই বলতো যে ধুর, বাড়িটা খুব একটা ভালো নয়, বাড়িটায় ভয় লাগে। মানে প্রায় প্রায় ভাড়াটিয়া, প্রায় 4টে না 5টা ভাড়াটিয়া 2 বছরের মধ্যে চেঞ্জ হয়, আর সবার সেম কথা। তো এবার ওর মাসিরাও অতটা গুরুত্ব দেয় না, কারণ ওর মাসির মেয়ের শরীর খুব একটা ভালো থাকতে শুরু করে না ওই বাড়িতে যাওয়ার পর থেকে। ওই বাড়িতে প্রায় টাইম ওর মাসির মেয়ে অসুস্থ থাকতো। তার উপরে ওর মেশোরও ট্রান্সফার হয়ে যায়। তো ওরা ঠিক করে যে বাড়িতে এমনি প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তো চলো অন্য কোথাও থাকি। আর এইভাবেই ওরা এই বাড়িটায়, এখন নতুন বাড়িটায় চলে আসে আর ওই বাড়িটায় ভাড়া দেয়। কিন্তু ভাড়াটিয়া তো টিকছে না কোনো মতে, আর তারপর লকডাউন শুরু হয়ে যায়, তো বাড়িটা পুরো ফাঁকাই থাকে। এবারে ওরা অনেক দিন ধরেই ওই বাড়িটা বেচার জন্য লোক খুঁজছে, কিন্তু লোক যারাই নিতে চায় তাদের কোনো না কোনো কিছু বাধা আসে। তো এখন নাকি বাড়িটা নেওয়ার জন্য একটা ফ্যামিলি রাজি হয়েছে, যেটা হচ্ছে ওর মেশোরই কলিগ। তো এই পর্যন্ত আছে, কিন্তু বাড়ির যে স্টোরিটা সেটা ওর মাসি শোনে ওই যে পাশের বাড়ি যে আমাদের চেয়ার দিয়েছিল তার কাছ থেকে। আসলে ওই বাড়িটায় নাকি যারা নিচের তালা বানিয়েছিল, সেই বুড়ো যে ছিল সেই বুড়ো লোকের একটা মেয়ে ছিল, আর তার মেয়ের ডিভোর্স হয়ে যায়। তবে ডিভোর্সের সময় ওদের একটা মেয়ে ছিল, ছোট মেয়ে ছিল, বাচ্চা একদম আলতো আলতো হাঁটতে পারে এরকম বাচ্চা। এবার সেই বাচ্চাটা নাকি হঠাৎ একদিন, ওদের যে বাথরুম ছিল বাথরুমে একটা ছোট চৌবাচ্চা ছিল, আর ওই চৌবাচ্চাতে ডুবে নাকি বাচ্চাটা মারা যায়। আর এই যে শকটা, এটা শকটা নিতে না পেরে যে রুমটা ভেঙে দিয়েছিল বাড়িটা বেচার আগে, সেইখানেই নাকি ওই মেয়েটা গলায় দড়ি দেয়। এই সব হওয়ার পর যে আসলে মালিক ছিল ওই বাড়ির, সে বাড়িটাকে বেচে দেয়। আর এই সব কোনো কথাই ওর মাসিদেরকে জানায় না। এরপরে ওরা যখন বাড়িটা কেনে বা থাকতে শুরু করে, যখন আস্তে আস্তে ওদের বাড়ির লোকের সাথে, মানে পাশের বাড়ির সাথে কথা বলতে শুরু করে, সেই টাইমে এই ব্যাপারটা জানতে পারে। আর এই ব্যাপারটা জানতে পারার পর ওর মাসির কোনো একটা মনে হয়েছিল যে আমার মেয়ের হয়তো ওপরে কোনো কিছু প্রবলেম হচ্ছে, বাচ্চা মেয়ে। তার জন্য ওর মাসি একেবারে মেশো ট্রান্সফার, যেই কথা হয়েছে সেই রাজি হয়ে যায় আর ট্রান্সফার নিয়ে এদিক চলে আসে। আর ওরা ভেবেছিল যে আমরাই হয়তো থাকলে প্রবলেম হবে, ভাড়াই চলুক বাড়িটা। কিন্তু বাড়িটা ভাড়ায়ও চলছিল না, তাই ওর মাসিরাও বাড়িটা বেচার প্ল্যানে আছে আপাতত। তো আমরা এইসব শুনে মোটামুটি বেশ শকই হলাম। আর আমি এতদিন যেসব রাতের বেলা দেখতে পাচ্ছিলাম সেগুলো বুঝতে পারলাম যে কোনো কাকতালীয় নয়। আমি একদম সেম ওরকম একটা বাচ্চা মেয়ে আর একটা মহিলাকে দেখতাম। তো এটা অন্য কেউ নয়, হয়তো তারাই। তবে এই যখন ওর মাসিকে বললাম যে আমরা রাতে এতটা ভয় পেয়েছি, আমার বন্ধুটা এরমভাবে দেখেছে, তখন ওর মাসি আরও একটা কথা বলল। লকডাউনের টাইমে নাকি ওদের বাড়ির সামনেই একটা ডক্টরের বাড়ি আছে, সেই বাড়ির যে বউটা, সেই বউটা নাকি ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। আর ছাদ থেকে যেভাবে পড়েছিল ঠিক ওই নিচে ওদের দরজার সামনে পড়েছিল, মানে ওর মাসির যে বাড়ির দরজা সেখানে পড়েছিল। আর আমার যে বন্ধু সে কিন্তু সেম এই ঘটনা দেখে। আর আমিও কিন্তু যে জায়গাটায় পড়েছিল আমি সেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আমিও স্বপ্নের মধ্যে দেখেছিলাম। তো এইসব দেখে আমি তো ঠিক করে নিয়েছিলাম আমি আর ওই বাড়ি ফিরবো না। ওর মাসিও বলল তোরা অন্য বাড়ির ব্যবস্থা কর, ওই বাড়িতে যাস না। তো আমি তো মানে ওর মাসি বলুক আর না বলুক, আমি তো ওই বাড়ি ফিরছিলাম না। আর এইসব শোনার পর এবারে আমরা তো আমাদের লাইফ যেমন চলছিল, আমরা একটা অন্য জায়গায় ভাড়া নিয়ে নিই, তো আমরা ওই বাড়িতে আর যাইনি। আর তার কিছুদিনের পরেই শুনলাম যে ওর মেশোর এক কলিগ নাকি ওই বাড়িটাকে নিয়ে নেয়। কিন্তু বাড়িটা হয়তো সত্যি অভিশপ্ত। বাড়িটা যারা কেনে, ওর মেশোর যে কলিগরা, সেই কলিগ জানায় যে যখন বাড়িটা কিনছে তখন ওই দিন নাকি ওনার ওয়াইফ স্বপ্ন দেখেছে যে কেউ নাকি ওখান থেকে ছাপ মারছে, মানে ওদের ছাদ থেকে। এবার ওর মেশো তো চাইছিল যে বাড়িটা বেঁচে যাক, আর তাছাড়া ওর মেশোর কলিগ চাইছিল যে একটা মেট্রো সিটিতে বাড়ি নেওয়ার
চেষ্টা করছিল। আর মধ্যমগ্রামে তো এখন কাজ শুরু হবে বলে কথা হচ্ছে, তো মেট্রো সিটি হবে, ভালো জায়গা, এটা ভেবেই ওর মেশোর কলিগ নিতে রাজি হয়ে যায়। কিন্তু ওনার ওয়াইফ একদম রাজি ছিল না, কারণ উনি এইটা দেখেছিল। এবারে স্বাভাবিক ব্যাপার, আমি একটা বাড়ি বেচতে চাইছি, আমি নিশ্চয়ই বলবো না যে এরকম কিছু হয়েছে একটা বাড়িতে। আর তাছাড়া ওনার স্ত্রী যে কিভাবে মানে এই বাড়ি দেখেও নি, হঠাৎ করে ওরমভাবে স্বপ্নে দেখলো, এটা একটা কাকতালীয় ব্যাপার হলেও উনি এটা দেখেছেন। এবারে এসব আমরা সবে জানতে পারি ব্যাপারটা। আর দুঃখের ব্যাপার যে এত কিছু হয়ে গেছে। তো এবারে ওরা বাড়িটা কেনে। তার ওয়াইফের তো একদমই ইচ্ছে ছিল না ওই বাড়িটা নেওয়ার। তারপরে যা হোক করে বাড়িটা নেয়। বাড়িটা নেওয়ার কিছুদিন পরে যখন ওরা শিফট করে, ওই মহিলা নাকি প্রতিদিন রাতে সেম আমার মতো ওরকম দেখতো, কেউ দাঁড়িয়ে আছে বাথরুমের সামনে থেকে পুরো ডাইনিংয়ে ঘুরছে, এরকম অনেক কিছু দেখতো। এবার ওই মহিলার 3টে মেয়ে ছিল। একটা মেয়ে বিদেশে পড়তে গেছে, ডক্টর নাকি, আর 2টো মেয়ে এখানেই থাকে। একটা মেয়ে অলরেডি পড়ছে কলেজে, আর আরও একটা মেয়ে সে ছোট। যে বাড়িটা কিনেছে ওনার স্ত্রী ভগবানের খুব ভক্ত হলেও উনি কিন্তু নাস্তিক টাইপের লোক। উনি এসবে একদম বিশ্বাস করেন না, ভূত ফুত আছে বা ভগবান আছে এসবে কিছুই বিশ্বাস করেন না। কিন্তু ওই মহিলা ওই বাড়িতে মোটেও খুব একটা ভালো ছিলেন না। একদিন রাতের বেলা, মানে সুস্মিতার যেমন নাম ধরে ডেকেছিল, ওই দিন রাতে নাকি ওনার নাম ধরে ডাকে। আর যখন ওনার ঘুম ভাঙে তখন দেখে যে পাশে ওনার মেয়েকে নিয়ে শুতো। ওনার যে ছোট মেয়ে, যার বয়স হবে সবে 7 বা 8-এ পড়ছে, যে মেয়েটা, সে পাশে নেই। নর্মাল ব্যাপার, অত রাতের বেলা, রাত 3টে তখন বাজে, তো অত রাতের বেলা কোথায় যাবে। এবারে ওনার হাজব্যান্ডকে তো ডাকে। ওনারা এবারে খুঁজতে খুঁজতে ওনারা সেমভাবে আমাদের মতো ছাদে যায়। আর যখনই ওরা ছাদে ওঠে, মানে ছাদে সবে উঠেছে, ঠিক সেই মুহূর্তেই দেখে ওনাদের যে ছোট মেয়েটা সে ওখান থেকে ঝাঁপ মারলো। ওনার মার তো মানে ওনার মা যেটা স্বপ্নে প্রতিদিন দেখতো, যেটা বারবার ওনার বাবাকে বলেছিল, ওনার হাজব্যান্ডকে বলেছিল, ওনার হাজব্যান্ড তো বিশ্বাস করেনি, কিন্তু ওইখানে ওই মেয়েটা ঝাঁপ মারে। আর ঝাঁপ মারাতে ওনার মা তো নিজেকে এবারে আর ক্ষমা করতে পারে না যে ওনার মার জন্যই হয়তো বাচ্চাটা মারা গেছে। ওখান থেকে ঝাঁপ মারায় সাথে সাথেই মেয়েটা স্পট ডেট হয়ে যায়। তো এরপরে ওনার বাবা কোথাও না কোথাও এবার বিশ্বাস করতে শুরু করে যে না, এই বাড়িতে কোনো একটা প্রবলেম আছে। আর তারপরে এই যে ঘটনাটা হলো, এবার আশেপাশে তো শোনে যে এই বাড়িতে এরকম অলরেডি 2টো মৃত্যু হয়েছে, তার উপরে সামনের বাড়ি থেকে এরকম ঝাঁপ মেরে মারা গেছে। তো এইসব শোনার পরে ওনারা ঠিক করেন যে না, এ বাড়িতে আর থাকা যাবে না। আর ওরা বাড়িটা কেনার 2 মাসের মধ্যেই এই ঘটনাটা ঘটে। যে মেয়েটা মারা গেল তার শ্রাদ্ধর কাজ শুরু হয়, কিন্তু যেদিন শ্রাদ্ধ হয়ে গেল সেই দিনই ওর বাবা তো ঠিক করে নেয় যে, মানে ওই যে মহিলার হাজবেন্ড, সে ঠিক করেই নেয় যে আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, মোটামুটি এই বাড়িতে আর থাকবো না। কিন্তু ওনার ওয়াইফ এবারে আর ওই বাড়িটা ছাড়তে চায় না। যে ওয়াইফ এতদিন ধরে ওই বাড়িটাকে ছাড়ার জন্য পাগলা হচ্ছিল, সে এবার বলে যে আমি আর এই বাড়ি ছাড়বো না, কারণ ওনার মেয়ে নাকি ওনাকে রাতের বেলা স্বপ্ন দেখিয়েছে যে আমি তো এই বাড়িতে আছি, তো তুমি যদি চলে যাও আমি এখানে একা হয়ে যাব, তো আমি চাই না তুমি যাও, এটা নাকি ওনাকে বলেছে। আর তারপরের দিনই রাতের বেলা সেমভাবে ওখান থেকে ঝাঁপ মেরে উনিও মারা যান। তো এরপরে এখন তো বাড়িটা ফাঁকাই আছে, ওই বাড়িতে আর কেউই থাকে না। তো হয়তো আর ওই বাড়িটায় কেউ থাকবেও না। আর এতগুলো মৃত্যু যেহেতু, ওই বাড়িটা আর কিনবে বলেও মনে হয় না। তো সাবধান, মধ্যমগ্রামের দিকে যদি কোনো বাড়িটারি কেনো একটু দেখে শুনে কিনো, কারণ এই ঘটনাটা আমাকে অন্তত যেখানে সেখানে যেতে আর সেইভাবে টানে না। মানে আমি আর কোথাও যেতে চাই না এই ঘটনাগুলোর পর থেকে। আমরা কিছুদিন আগেই এই স্টোরিটা শুনি, কারণ আমার সাথে এটা হয়েছিল। হয়তো ওইখানে ওনাদের জায়গায় আমাদের মধ্যে কেউ, আমি হয়তো আমাকেই বারবার দেখেছিল যেহেতু, বা আমি তাদেরকে দেখতাম, হয়তো হয়তো আমিও ওখানে মরতে পারতাম। তো সাবধান, বাড়িটারি কেনার আগে একটু ভেবেচিন্তে কিনো, কারণ কোথায় মৃত্যু মিছিল হয় কেউই জানে না। আর ওই বাড়িটা তো আনপ্রেডিক্টেবল। আমি অন্তত এখন তো যে বাড়িতে যাই, আমি যাওয়ার আগে 10 বার ভাবি যে এই বাড়িতে কিছু নেই তো। আর আমি যদি একটা রাত থাকি সেখানে আমার ভয় লাগে, মানে আমি এত পরিমাণে তারপর থেকে ভয় পেয়ে গেছি যে আমি এখন সব কিছুর দিক থেকে ভাবি যে এটা হলে ওটা হতে পারে। কারণ ওদের মুখ আমি কখনো দেখতে পেতাম না, কিন্তু ফিগারগুলো আমার চোখের সামনে এখনও ভাসে।
কারণ আমি ওদেরকে দেখেছি। ওই বাড়িতে আমি যে কটা রাত ঘুমিয়েছি সে কটা রাতই আমার চোখের সামনে কিছু না কিছু এসছে। তো সাবধান, বাড়িটারি যদি মধ্যমগ্রাম বা কোথাও যদি কেনো, আগে ওর হিস্ট্রি বা কিছু জেনে কিনো, কারণ কোথায় গিয়েছে আমরা কেউই জানি না। তো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম যদি তোমাদেরও কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে মেল করে তোমরা জানাতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের পাঠানো যে স্টোরিটা সেটা অবশ্যই শোনাবো। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে বাই বাই।